উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা উত্তরপুরুষ উপন্যাসটির তৃতীয় পর্ব। দিন দুই পরে অখিলবন্ধু বাচ্চুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো, নলিনী অতুল শিক্ষা সনদ কথাটা ভালো শোনায়, না অতুলের নামটা আগে দিয়ে অতুল নলিনী শিক্ষা সনদ কথাটাই কানে বেশি ভালো লাগে? বাচ্চু ছুরি দিয়ে কাঁচা আম কেটে খাচ্ছিল। অখিল বন্ধুর দিকে তাকিয়ে উচ্চারণ করল, অতুল নলিনী, নলিনী অতুল। দাদু, অতুল নলিনী ভালো লাগে, মেয়েদের নামটা পরে দিলেই ভালো শোনায়। অখিল বন্ধু বললেন, ঠিক বলেছিস, আমার কানেও অতুল নলিনী ভালো লেগেছে, সেভাবেই সাইনবোর্ড করে এনেছি। তোর ঠাকুমার নামটা স্কুলের সঙ্গে গাঁথা হয়ে থাক। সেই তো নিজের হাতে সব করেছে, আয় দুজনে মিলে সাইনবোর্ডটা স্কুলের গায়ে একেবারে এঁটে দেই। ছুটে যা, ছোটো মইখানা নিয়ে আয় তো। পূবের ভিটেতে ছোট্ট একখানা খড়ের ঘর, চারিদিকে রাখারির বেড়া, ভিতরটা মাটির। নলিনীর ইচ্ছা ছিল পাকা করে নেবেন, তার হয়ে ওঠেনি। তবে সপ্তাহে একবার করে নিজের হাতে নিকোতেন। যেন চার্চের মতোই পবিত্র এই ঘর। স্বামীকে মুখে বলতেনও সে কথা, আমার স্কুলটাকে অবহেলা করো না কখনো। আমি যদি মরে যাই, আমার সঙ্গে সঙ্গে স্কুলটা যেন কবর দিও না, ওকে মাটির উপরেই খাড়া করে রেখো। অখিল বন্ধু স্ত্রীকে আশ্বাস দিয়ে বলতেন, কি যে বলো, তোমার স্কুল যাবে কোথায়? ওই স্কুল দাঁড়িয়ে গেছে। অখিল বন্ধু অবশ্য জানতেন একে দাঁড়ানো বলে না। বিনে মাইনের স্কুল, যাদের মাইনে দিয়ে পড়াবার ক্ষমতা নেই তারাই খেয়ালখুশি মতো ছেলে পাঠায়। একটা জায়গায় বাচ্চা ছেলে মেয়েগুলো আটকে থাকে, রাস্তায় কি ঝোপে জঙ্গলে টোটো করে বেড়াতে পারে না। এই উপকারটুকুই গরিব অভিভাবকদের পক্ষে যথেষ্ট। নলিনী কিন্তু তা মনে করতেন না। তিনি একা পুরোপুরি স্কুল বলেই ভাবতেন। বিনে মাইনের ছাত্রছাত্রী বলে তাদের অবজ্ঞা করতেন না, ফাঁকি দিতেন না, খেটে পড়াতেন। মিশনারি স্কুলগুলোর মতোই সপ্তাহে সপ্তাহে পরীক্ষা নিতেন। পুরস্কার বিতরণ, বার্ষিক উৎসব কিছুই বাদ যেত না। অখিল বন্ধু স্ত্রীর কথা ভেবে মৃদু নিঃশ্বাস ফেললেন। খিটখিটে বদমজাজি হলেও অনেক গুণী ছিল নলিনীর। বাচ্চু মইটা এনে স্কুলের বেড়ার গায়ে লাগিয়ে দিল। অখিল বন্ধু নতুন সাইনবোর্ডখানা হাতে মই বেয়ে উঠতে যাচ্ছে। বাচ্চু দাদুর হাতখানা টেনে রাখল। উঠো না দাদু, উঠো না, তুমি পড়ে যাবে। অখিল বন্ধু হেসে বললেন, আরে না না, পড়বো না, তুই ছেড়ে দে আমাকে। বাচ্চু এবার সুযোগ পেয়েছে বলবার, দাদুকে শাসন করবার। সে গম্ভীর মুখে বলল, বলছি যে পড়ে যাবে। বুড়ো মানুষ, হাড়গোড় ভেঙে হাঁটু ভাঙা হয়ে থাকবে, মরেও যেতে পারো। তাহলে 3টে নাম কিন্তু এই একখানা সাইনবোর্ডে ধরবে না দাদু। হাসতে গিয়ে গভীর আবেগে চোখে জল এলো অখিল বন্ধুর। পৌত্রের মুখের দিকে তাকিয়ে পরম স্নেহে তিনি আস্তে আস্তে বললেন, আমার নামটা বাদ দিস ভাই, আমার নাম আর তোকে ধরাতে হবে না। অখিল বন্ধু বাঁশের মইখানা ধরে রইলেন। বাচ্চু তা বেয়ে তরতর করে উপরে উঠে গেল। পুরনো সাইনবোর্ডখানা খুলে ফেলে নতুন সাইনবোর্ডখানা তার জায়গায় লাগাতে লাগলো। অখিল বন্ধু সেদিকে অপলক তাকিয়ে নিজের মনে বলতে লাগলেন, নলিনী, আমি যে তোমার নামে ছোটোখাটো একটা মনুমেন্ট খাড়া করতে না পারতাম তা নয়, কয়েক বিঘা জমি ছেড়ে দিলেই তো হতো। এখন তো জমির অনেক দাম, কিন্তু কি হবে একটা ইট সুরকির পাজা খাড়া করে? তার চেয়ে তোমার হাতের গড়া স্কুলটা যদি দাঁড় করিয়ে রাখতে পারি তা ঢের ভালো হবে। গরিব ছেলেমেয়েরা এই স্কুলে পড়বে, মাঝে মাঝে তোমার কথা তারা শুনবে। তোমাকে যেমন তোমার ছেলের কাছে শুইয়ে রেখে এসেছি, তেমনি তোমার নামটাও তোমার ছেলের নামের সঙ্গে গেঁথে রাখলাম। এ গিট আর কোনোদিন খুলবে না। বাচ্চু সাইনবোর্ডটা লাগাতে লাগাতে বলল, দেখ তো দাদু, ঠিক আছে কি না, না বেঁকে টেকে গেছে? অখিল বন্ধু একবার ডান দিক থেকে আরেকবার বাঁ দিক থেকে সাইনবোর্ডটা লক্ষ্য করে বললেন, বেঁকে যায়নি, ঠিক আছে, আয় তুই এবার নেমে আয়। কিন্তু দাদুর কথার
দিকে বাচ্চুর কান ছিল না। তার চোখ গিয়ে পড়েছিল সামনে আমবাগানের ছায়া ঢাকা সরু পথটুকু দিয়ে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে যে এগিয়ে আসছে তাকে কাল রাত্রেও স্বপ্ন দেখেছে বাচ্চু। সে স্বপ্ন আজই যে সত্যি হবে তা সে ভাবতে পারেনি। একটা একটা করে ধাপ বেয়ে নেমে আসবার আর ধৈর্য রইল না বাচ্চুর। কয়েক হাত উঁচুতে খেয়ে লাফিয়ে পড়ল আর মাটিতে পড়েই ছুটে গিয়ে জড়িয়ে ধরল ইভাকে। মা, তুমি সত্যি এলে? তুমি আমার চিঠি তাহলে পেয়েছো? ইভা ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পেয়েছি। তুই তো ভারী রোগা হয়ে গেছিস বাচ্চু। অখিল বন্ধুর দূর থেকে নাতি আর তার পুত্রবধূর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কিসের একটা ঈর্ষায় বুকের ভিতরটা তার জ্বলে যেতে লাগলো। দেখতে এভাবে সুন্দরী বলা যায়। গায়ের রং গৌর, একটু লম্বাটে ধরনের সুডল মুখ, দোহরা গড়ন, বয়স 35-36 বছর হবে, কিন্তু চেহারায় এই বয়সের ছাপ এখনো তেমনভাবে পড়েনি। বরং বয়সের অনুপাতে শরীরের গড়ন এবং স্বাস্থ্য তার বেশ ভালোই আছে বলে মনে হয়। কালো পেড়ে সাদা খোলের তাঁতের শাড়ি আজ পরে এসেছে বা গহনাও খুব পরিমিত, হার, চুড়ি, হাতে একটি ছোট্ট ঘড়ি আর একটি বটুয়ার মতো ভ্যানিটি ব্যাগ। তার রঙও কালো। কোথায় কোন পোশাকে আসতে হয় ইভা তা জানে। যে বাড়ির গৃহিণী তিনি 4 দিন আগে মারা গেছেন, তার বিশেষ করে যে ভদ্রমহিলা একসময় তার শাশুড়ি ছিলেন, তার মৃত্যুর পর যে এখানে জমকালো শাড়ি গহনা পরে আসা যায় না, সে বোধ এবার খুব ভালোই আছে। তাই তার শাড়ির পাড়ের রং কালো, ব্যাগের রং কালো, কিন্তু তাই বলে ঠোঁটে আলতো করে লিপস্টিক লাগাতে ইবা আজও ভোলেনি। মুখে পাউডারের ভাব ঠিকই বুঝিয়েছেন। মাথায় আঁচল দেননি। দেহের গড়ন যাতে আটসাট দেখা, তার জন্য চেষ্টার ত্রুটি নেই। বেশভাষের যত সৌম্য, যত স্বাভাবিকতাই ভানি করুক, ওর ভিতরের ভোগস্প্রিয়া যাবে কোথায়? অখিল বন্ধুর বুকের ভিতরটা জ্বলে যেতে লাগলো। ইচ্ছে হলো চেঁচিয়ে বলেন, তুমি কেন এলে? কেন তুমি এলে? নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ, ফের এ বাড়িতে পা দিতে তোমার লজ্জা হয় না? কিন্তু চেঁচিয়ে উঠলেন না অখিল বন্ধু। মনের রাগ মনেই চেপে রেখে কয়েক পা এগিয়ে এসে ইভার দিকে তাকিয়ে বললেন, ওকে ছেড়ে দাও, ওর কাজ আছে। ইভা পূর্বতন শ্বশুরের এ আদেশ অমান্য করল না। ছেলেকে ছেড়ে দিয়ে একটু এগিয়ে এসে নিচু হয়ে অখিল বন্ধুর পায়ের ধুলো নেওয়ার জন্য হাত বাড়াতেই সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গেলেন। বাধা দিয়ে বললেন, থাক থাক, ওসবের আর দরকার নেই। ইভা প্রণাম করার জন্য আর দ্বিতীয়বার চেষ্টা করল না, বরং মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়ালো। তারপর বেশ অনুযোগের সুরে বলল, এমন একটা কাণ্ড হয়ে গেল, আমাকে খবরটা দিলেন না? অখিল বন্ধু অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, খবর দিয়ে কি হবে? ইভা বলল, অন্তত চোখের দেখাটা তো একবার দেখে যেতে পারতাম। অখিল বন্ধু নিষ্ঠুরভাবে বললেন, সে তার চায়নি, তাতে তার মনে আরও অশান্তি হতো। তোমাকে যতবার দেখেছে তার জ্বালা বেড়েছে ছাড়া কমেনি। অপমানে ইভার চোখে জল আসবার জো হলো, কিন্তু জল সে আসতে দিল না। প্রাণপণ চেষ্টায় সে উদ্গত অশ্রুকে বোধ করল। ঠোঁটে ঠোঁট চেপে রইল একটু কাল, তারপর গলায় প্রচ্ছন্ন একটু শ্লেষ মিশিয়ে সংক্ষেপে বলল, তাহলে ভালোই করেছেন। খোঁচাটা অখিল বন্ধুর সহ্য হলো না। তিনি বলে উঠলেন, নিশ্চয়ই ভালো করেছি। কেন, তুমি ফের আসো? আসতে লজ্জা করে না তোমার? কোন অধিকার আর তোমার আছে এখানে? ইভা যেন সমস্ত লজ্জা, সংকোচ, শঙ্কা, ভীতির বাইরে চলে এসেছে। অখিল বন্ধুর মুখের সামনে দাঁড়িয়ে দৃঢ় স্পষ্ট ভাষায় জবাব দিল, অধিকার আছে বলেই এসেছি, না থাকলে আসতাম না। চল বাচ্চু, ঘরে গিয়ে সব বলবো। ছেলের হাত ধরে এবার সত্যি বারান্দা পেরিয়ে ঘরের ভিতর গিয়ে ঢুকলো। উত্তরের ভিটেতে সেই পাকা বাড়ি যখন তৈরি করেন অখিল বন্ধু, তখন অতুল ছিল বেঁচে। তার শোবার ঘর ছিল বন্ধু বান্ধবদের নিয়ে, বসবার ঘর ছিল আলাদা।
খাবার ঘরের মাসের মধ্যে অন্তত 5-7 দিন সে বন্ধুদের নিয়েই ঢুকত। অখিল বন্ধু আশা করেছিলেন একতলায় যেমন 4খানা ঘর তুলেছেন, দোতলায়ও তেমনি ঘর তুলবেন। সব আশা, সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে অতুল চলে গেছে। ভেবেছিলেন নাতি আর পুত্রবধূকে নিয়ে জীবনের বাকি কটা দিন শান্তিতে কাটিয়ে যেতে পারবেন। ইভা তাও হতে দিল না। অতুলের দুটো ডেথ অ্যানিভার্সারি হতে না হতেই তার বন্ধুকে নিয়ে পালালো। ছেলেকে রেখে দ্বিতীয়বার বিয়ে করেছে, বেশ করেছে, কিন্তু অখিল বন্ধুকে কেন সে তার পরেও জ্বালাতে আসে? ওকে দেখবার সঙ্গে সঙ্গেই তার মনে হিংসার ঝড় ওঠে, বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলে। অখিল বন্ধু তো তা চান না, তিনি শান্তিতে থাকতে চান। সত্যিকারের খ্রিস্টানের মতো অহিংস হয়ে দেশ বর্জন করে বাকি দিনগুলি কাটিয়ে দিতে চান তিনি। কিন্তু এই সংসার বড় জটিল। যারা সোজা পথে হাঁটতে চায় তাদের জন্যে সে গর্ত করে রেখেছে। আশ্চর্য, এত কাণ্ডের পরও ইভা অখিল বন্ধুর বাড়িতে আসে। নিঃসংকোচে ঘরের মধ্যে ঢোকে। সে ঘরের মায়াডোর মমতার বন্ধন সে নিজের হাতে ছিঁড়ে ফেলে রেখে গিয়েছে। অখিল বন্ধু আর এগোলেন না, যেখানে ছিলেন সেখানেই নিশ্চলভাবে দাঁড়িয়েছিল। আশ্চর্য, অনেক দেখছি, কিন্তু এমন নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি আর জন্মে দেখিনি। রতন মণ্ডল আর গোবিন্দ দাস অখিল বন্ধুর খামারে কাজ করে। অখিল বন্ধু রোজকার মজুরি তাদের রোজ দিয়ে দেন। পুজো পার্বণের সময় একখানা করে কাপড় আর গামছা গেঞ্জিয়ে দিয়ে থাকেন। এছাড়াও সিকিটা আধুলিটা তারা চেয়ে চিনতে নেয়। তারা অখিল বন্ধুর বাগান ছাপ করতে এসেছিল। রতনের বয়স 32, গোবিন্দের কিছু কম। রতন অখিল বন্ধুর কাছে দাঁড়িয়ে বলল, কর্তাবাবু ছেড়ে দিন, আপনি ওনার সঙ্গে পারবেন না। হাজার হলেও মেয়ে ছেলে তো, কি করবেন আপনি? চলুন বাগানে চলুন, কাজকর্ম করে গিয়ে। রতন আর গোবিন্দকে কাজ দেখিয়ে দিয়ে অখিল বন্ধু সোজা দক্ষিণের দিকে এগিয়ে চললেন। অতুল আর নলিনীকে যেখানে পাশাপাশি কবর দিয়েছেন সেখানে এসে দাঁড়ালেন। অতুলের কবরের উপর শ্বেত পাথরের স্মৃতিফলক এরই মধ্যে ম্লান হয়ে এসেছে, কিন্তু নলিনীর স্মৃতির মতোই তার ফলকের শুভ্রতা এখনও অম্লান। আজও ভোরে এসে এখানে ফুল দিয়ে গেছেন অখিল বন্ধু, নিজের বাগানের ফুল। কোথায় অতুল তার সমাধিতে ফুল দেবে তা নয় তো তিনি ফুল জোগাচ্ছেন। অখিল বন্ধু স্ত্রীর কবরের পাশে এসে বসে পড়লেন। স্ত্রীকে বেঁচে থাকতে যেমন যখন তখন তার কাছে পরামর্শ নিতেন, তেমনি বিরক্তভাবে জিজ্ঞেস করলেন, মহা ফ্যাসাদে পড়লাম যে, বলো তো কি করি? ঘরে গিয়ে ইভা ছেলের কাছ থেকে সব শুনতে লাগলো। বাচ্চুর ঠাকুরমার যখন খুব অসুখ, তখন কেন ইভাকে ওরা কেউ খবর দিল না? বেশি আপত্তি ছিল কার, বাচ্চুর ঠাকুরদার না ঠাকুরমার? ইভা খুঁটে খুঁটে জিজ্ঞেস করে সব জেনে নিল। তাহলে তোর দাদুই সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন, কি বলিস? হ্যাঁ মা, আমি সেদিন লুকিয়ে লুকিয়ে তোমাকে চিঠি লিখলাম, তাই তুমি সব জানতে পারলে। না হলে তুমি কিছুই জানতেও না, এখানে আসতেও না। ইভা ছেলেকে কাছে টেনে একটু আদর করে বলল, ঠিক বলেছিস, আমি জানি তুই আমাকে চিরকাল ভালোবাসবি। যখন যা হয় জানাবি, আমি তোর ভরসাতে আছি বাচ্চু। বাচ্চুর একবার ইচ্ছে হলো বলে, তাহলে তুমি আর একজনকে বিয়ে করে চলে গেল কেন? কেন আমাদের বাড়িতে রইলে না? তাহলে রোজ তোমাকে আমি দেখতে পেতাম, রোজ আমি তোমার আদর পেতাম। কিন্তু কথাগুলি মনে এলেও মুখ ফুটে বলল না বাচ্চু। এসব কথা বললে মার সঙ্গে তার ঝগড়া হয়ে যাবে। মা হয়তো এখানে আর কোনোদিন আসবেন না। ঠাকুরমা তো এই খোঁচাটাই তার মাকে দিত, আর সেজন্যেই বাচ্চুর মা তাকে কোনোদিন ভালোবাসত না। বাচ্চুর দাদুকেও তার মা দেখতে পারে না, কারণ দাদুও বড় বকবকি করে। বাচ্চুর মা এ বাড়িতে শুধু তাকেই ভালোবাসে, কারণ বাচ্চু মনের কথা সবচেয়ে চেপে রাখে। মা যাতে দুঃখ পাবে, যাতে তার কষ্ট হবে, তা সে কখনো বলে না। ঠাকুরদা ঠাকুরমা আর
মাকে দেখে বাচ্চুর এই বুদ্ধিটুকু হয়েছে যে মনের সব কথা মুখে বলতে নেই, তাহলে আপনজনের সঙ্গেও ভালো সম্পর্ক থাকে না। বাচ্চু ইভাকে বরং অন্য কথা বলল। মা, ওদের কেন নিয়ে এলে না? কাদের? বাচ্চু বলল, রন্তু আর বুলাকে। আর তাদের বাবাকে? শিবা একটু লজ্জিত হলো, কিন্তু ছেলেকে শুধরে দিয়ে বলল, সি বাচ্চু, তাদের বাবা করো না। বাচ্চু বলল, তাহলে কি বলে ডাকবো? ওরা যা বলে বাবু বলবে। মা এ কথা আগেও কয়েকদিন বলে দিয়েছে, কিন্তু ব্যবস্থাটা বাচ্চুর পছন্দ হয়নি। সে কথা চেপে গিয়ে বলল, ওদের কেন নিয়ে এলে না? ইভা বলল, তিনি আমাকে এখানে পৌঁছে দিয়েই চলে গেলেন। অ্যারোমোড্রামের প্যাসেঞ্জার পেলেই তাই। বাচ্চা বলল, মা, আমি যদি তোমার সঙ্গে যাই ওর ট্যাক্সিতে উঠতে পারবো? ইভা বলল, কেন পারবে না? ছেলেপুলে উনি খুব ভালোবাসেন, তোমাকেও ভালোবাসবেন। তুমি যদি তাকে ভক্তি শ্রদ্ধা করো, তিনিও তোমাকে খুব আদর করবেন। দুনিয়ার এই নিয়ম, দিলেই পাওয়া যায়। তোমার দাদু যদি তাকে স্নেহ করতেন, খোঁজ খবর করতেন, তাহলে তিনিও বাপের মতোই দেখতেন। তোমার বাবুরও বাপ মা নেই। আবার আমার বাপ মাও ছেলেবেলায় মারা গিয়েছেন। আমাদের দুজনেরই বাবা হতে পারতেন তোমার দাদু, কিন্তু ওর নিজের স্বভাবের দোষী উনি সব হারাচ্ছেন। কিন্তু শেষ কথাগুলি বাচ্চুর কানে গেল না। তার চোখের সামনে একটি ধাবন্ত ট্যাক্সি, আর সে বসে আছে ড্রাইভারের পাশে। ড্রাইভার হলো রন্তু আর বুলার বাবা। তিনি যদি ট্যাক্সিতে উঠতে দেন, তাহলে তাকে আর কাকাবাবু নয়, শুধু বাবু বলতেও বাচ্চু রাজি আছে। বাচ্চু বলল, মা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? কদিন পরেই তো আমাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে। এ কদিন পড়াশোনা আর করতে তেমন হবে না। যাবে তুমি আমাকে নিয়ে? ইভা একটু হেসে বলল, সেই জন্যই তো এসেছি। এখন তোর দাদু তোকে যেতে দিলে হয়। বাচ্চু বলল, ইস, যেতে না দিলেই হলো। যেতে না দিলে দাদুর সঙ্গে আমার ঝগড়া হয়ে যাবে। তুমি যদি সঙ্গে থাকো, তুমি যদি আমার পক্ষে থাকো মা, কারোর সঙ্গে ঝগড়া করতে আমার আর ভয় নেই। ইভা বিস্মিত মুখে বলল, আচ্ছা, তোমাকে আর বিরক্ত ফলাতে হবে না। দেখি চেষ্টা করে কতদূর কী করতে পারি। পোশাকি শাড়ি ছেড়ে আট পরে শাড়ি পরল ইভা। তারপর রান্নাবান্নার ব্যবস্থা লেগে গেল। এবাড়ির কোথায় কি আছে তা তার জানা। একটানা 10 বছর সে এই বাড়িতে সংসার করেছে। যদিও শাশুড়ি সম্পূর্ণ ভার তার হাতে ন্যস্ত করে কোনোদিনই ছেড়ে দেননি, নিজের কর্তৃত্ব আর আধিপত্য সবসময় বজায় রাখতে চেয়েছেন। তাহলেও অনেক দায়িত্বই আস্তে আস্তে ইভার উপর এসে পড়েছিল। কিন্তু স্বামীর মৃত্যু হবার পর এই সংসারের সবই ইভার কাছে শূন্য হয়ে গেল। শাশুড়ি আরও দায়িত্ব, আরও কাজ তার উপর চাপিয়ে দিতে চাইলেন, কিন্তু ইভার আর মন বলল না। তার পরাতুলের বন্ধু প্রভাত ভার নিল তার মনের এই শূন্যতা দূর করার। কাজকর্মে আবার উৎসাহ, জীবনের উপর নতুন স্পৃহা প্রভাতই এনে দিয়েছিল তাকে। এই নিয়ে কত কাণ্ডই না হলো শ্বশুর শাশুড়ির সঙ্গে। বিবাদ, বিসংবাদ, ঝগড়াঝাটি, মন কষাকষি যখন চরমে উঠল, তখন মরিয়া হয়ে প্রভাতের সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করল ইভা। না করে তার উপায় ছিল না। ঘরে এসে অখিল বন্ধু ইভাকে সংসারের কাজকর্ম করতে দেখে মুহূর্তের জন্য বিস্মিত ও মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে প্রথমে এমন একটা বিভ্রান্তি সৃষ্টি হলো যে তার সংসার ঠিক আগের মতোই আছে, স্ত্রী ছেলে সবই রয়েছে, আর তার নিজের পছন্দ করে আনা আদরের গৃহবধূ তার ঘরবাড়ি আলো করে রেখেছেন। কিন্তু তার এই সুখ স্মৃতি মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। বাচ্চু বলল, দেখো দাদু, মা কি চমৎকার ডিমের কারি রান্না করেছে। ঝোলের রং দেখেই বুঝতে পারছি চমৎকার হয়েছে রান্না। তোমার রান্না কিছুতেই মার মতো হয় না, হয় ঝাল বেশি হয়, না হয় নুনে কম পড়ে। অন্য কেউ হলে এই তুলনায় অখিল বন্ধু কৌতুকী বোধ করতেন, কিন্তু বাচ্চুর কথায় তিনি চটে গেলেন। মনের ঝাল মেটাবার জন্য নতুন সুযোগ পেয়ে গেলেন। বললেন, থাম থাম, তোর মায়ের গুণপনা আর জাহির করতে হবে না, আমি সব জানি। তারপর ইভার দিকে ফিরে তাকিয়ে বললেন, তোমাকে এইসব ছুতে কে বলেছে?
কে বলেছে আমার ঘরে এসে তোমাকে রান্না বান্না করতে? ইভা শান্তভাবে বললেন, বলবে আবার কে? দুপুর হতে চলল, রান্না বান্না না করলে বাচ্চুই বা কী খাবে? আপনাকেই বা কি খেতে দেব? অখিল বন্ধু বললেন, ইস, আমাদের জন্য ভেবে ভেবে তো তোমার চোখে ঘুম নেই। আমাদের রেঁধে খাওয়াবারই যদি তোমার এত ইচ্ছা থাকতো তাহলে এ সংসার থেকে চলে যেতে না। ইভা এবার স্থির দৃষ্টিতে অখিল বন্ধুর দিকে তাকালো, কিন্তু তার চোখে যতটা জ্বালা প্রকাশ পেল মুখের কথায় অতটা বোঝা গেল না। ইভা আগের মতোই অবিচল এবং নির্বিকারভাবে বলতে লাগলো, দেখুন, পুরানো খোঁটা দিয়ে আর লাভ নেই। আপনি সেসব পুরনো কথা তুলে ছেলের সামনে আমাকে অপমান করে আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আর আমি যতক্ষণ সামনে আসি আমার কর্তব্য আমি করে যাব। আমার ছেলে মেয়েকে আমি রেঁধে বেড়ে খাওয়াবো। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। অখিল বন্ধু আরও দু পায়ে গিয়ে এলেন। তারপর তীব্র ঝাঁঝালো কণ্ঠে বললেন, বটে, এত তেজ হয়েছে তোমার? তুমি আমার বাড়িতে বসে আমার চোখে রাঙাবে? আমার অনুমতি না নিয়ে আমার ঘরের জিনিসপত্র দিয়ে রান্না করবে? এত স্পর্ধা হয়েছে তোমার? আমি এক্ষুনি তোমার হাতের ভাত তরকারি সব বাইরে ছুঁড়ে ফেলে দেব। দেখি তুমি কি করতে পারো। এবার এক পাশে সরে দাঁড়িয়ে বলল, বেশ তো, আপনি যদি ফেলে দিতে পারেন দিন। কিন্তু বাচ্চু ছুটে এসে দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু, কখনো তুমি তা পারবে না। আমার মা এতক্ষণ ধরে এত কষ্ট করে রান্না করেছে, তুমি সব নষ্ট করে দেবে? আর আমরা বুঝি সারাদিন না খেয়ে থাকবো? এবার সেই যে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল ঠিক তেমনিভাবেই দাঁড়িয়ে রইল। সেখান থেকে এক পাও নড়েল না। তারপর ঠিক তেমনি শ্লেষ ভরা কণ্ঠে বলতে লাগলো, ওকে ছেড়ে দে, ওর যা খুশি তাই করুন। উনি আবার সত্যিকারের খ্রিশ্চান বলে গর্ব করেন। এত দেশ, এত হিংসা যার মনে, তিনি আবার পাড়ার 8-10 জনের কাছে সেন্ট সেজে বেড়ান। সেন্ট হওয়া অত সহজ নয়। পেট ভরা অত হিংসা থাকলে তা হওয়া যায় না। কেন, কি দোষ করেছি আমি ওর কাছে? আমি যা করেছি আমাদের সমাজে তাকে আর কেউ করে না। ওর ছেলে বেঁচে থাকলে যদি আমি খারাপ কিছু করতাম আমাকে উনি দোষ দিতে পারতেন, তা তো করিনি। আমরা যা করেছি তাও ধর্ম মেনে নিয়েছি, আইনও মেনে নিয়েছে। হিংসার জ্বালায় মানতে পারছেন না কেবল উনি যে খ্রিশ্চান। ওকে তুই ছেড়ে দে বাচ্চু, ওর যা খুশি তাই করুন। অখিল বন্ধু 2 হাত মুখে ঢাকলেন, তারপর দ্রুত পায়ে সরে গেলেন ইভার সামনে থেকে। এই মুখরার স্ত্রী লোকটির কথা তার সহ্য হয় না, গায়ে বিচুটি ধরিয়ে দেয়, কিন্তু ওর কোনো কথাই যথার্থ অখিল বন্ধু অস্বীকারও করতে পারেন না। প্রতিবাদ করবার যুক্তি পান না তিনি। নলিনীর কোনো যুক্তি বালাই ছিল না, মুখে যা আসতো বলতে পারতেন। যাকে অপছন্দ করতেন প্রাণ ভরে তার নিন্দা করতেন, গলা ছেড়ে ঝগড়া করতেন তার সঙ্গে। কিন্তু অখিল বন্ধু তা পারেন না। বিচার বিবেচনার সৎ খ্রিশ্চান হওয়ার দায়িত্ব তার গলা চেপে ধরে। নিজের ব্যবহারে নিজেই লজ্জিত হন অখিল বন্ধু। নিজের কমলা কিষানের কাছে যান, লজ্জা প্রতিবেশীদের কাছে লজ্জা। সি সি সি, যে মেয়েটি একেবারে পর হয়ে চলে গেছে, আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ফেলে দিয়েছে, তার সঙ্গে তিনি কোন আক্কেলে ঝগড়া করেন? আশেপাশে যারা তাকে শ্রদ্ধা করে, ভালো মানুষ বলে ভালোবাসে, তারা বলবে কি? তার সম্বন্ধে তার ধারণা কি বদলে যাবে? আম গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে অখিল বন্ধু ভাবতে থাকেন। এবার কথাগুলিকে তিনি একেবারে অসার বলে উড়িয়ে দিতে পারেন না। সত্যি তো, অতুল বেঁচে থাকতে তো ইভা প্রভাতের সঙ্গে ব্যভিচারী করেননি। অতুল মারা যাওয়ার পরেই স্বামীর বন্ধুকে সে ভালোবেসে বিয়ে করেছে, এতে তার বিশেষ কোনো দোষ দেওয়া যায় না। অবশ্য অখিল বন্ধুর সংসারে থাকলে পূর্ণ দায়িত্ব নিয়ে বাচ্চুকে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে আরও সুখের হতো। চিরজীবনের মতো ইভা অখিল বন্ধুর আপন হয়ে থাকত, কিন্তু তা হয়নি বলে, তার আশা পূর্ণ হয়নি বলে ইভাকে তিনি গালাগাল করবেন কোন অধিকারে, কোন যুক্তিতে? তিনি তার